Welcome everyone, welcome to Prep with me. Prep with me তে তোমাদের সকলকে স্বাগত জানাই। Prep with me এর আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে চলে এসেছি। তো সেখানে আমরা আলোচনা কিসের করব, যে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে আমরা টেকনিক্যাল ডিসকাশনগুলো করে থাকি, সেই টেকনিক্যাল ডিসকাশনের গ্রুপে আমি আগেই বলেছিলাম যে সামনে পরীক্ষা রয়েছে WBMSc অর KMC বলতে পারো। তো সেই যে পরীক্ষা রয়েছে তার রিগার্ডিং যে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা অলরেডি ডিসকাশন করব এবং সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং সেগুলো সলিউশন করে দেব। এছাড়া তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমরা আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে আমরা কি করছি, ফ্রি মক টেস্টের ব্যবস্থা করেছি এবং সেখানে কিন্তু ফ্রি মক টেস্ট চলছে 16 তারিখ থেকে, 16ই জুন থেকে ফ্রি মক টেস্ট চলছে। তোমরা অনেকেই আছো যারা জানো না, আর যারা জানো তারা কিন্তু তাদের বন্ধুদের সাথে এটা একটু শেয়ার করে দিও যে প্রত্যেক দিন কিন্তু ফ্রি মক টেস্টের একটা সুযোগ থাকছে এবং সেই ফ্রি মক টেস্ট দিয়ে পরে তুমি সেখানে কোশ্চেন অ্যান্সারগুলো জানতে পারবে। তাদের আমি আবার পরবর্তীকালে সেটার সলিউশনও করে দিচ্ছি যে কোনটার অ্যান্সার কী হবে, বাকি ওটা রিলেটেড আরও কী হতে পারে, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি অলরেডি করে দিচ্ছি। তো সেটা তোমাদের বন্ধুদের সাথে তোমরা শেয়ার করতেই পারো। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন পেপারটা নিয়ে, সেটা হচ্ছে WBMSCর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর KMCর ক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা বেরিয়েছিল 2022-এর পরীক্ষা। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে এখন একটা খোলা রয়েছে একটা কোশ্চেন পেপার 2022-এর সেটা, এবং লেখাও রয়েছে KSAC/22, তোমরা দেখতে পাচ্ছ। তো এই কোশ্চেন পেপারটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করব এবং তোমাদের জন্য যত সহজে পসিবল সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা আমি করব। তো যাই হোক, এর ছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে 1350+ সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, কারণ তোমরা আছো বলে চ্যানেলটা দাঁড়িয়ে রয়েছে এবং তোমাদের জন্যই চ্যানেলটা গ্রো করছে বা এগোচ্ছে। আমরা PSC JEE-তে যেরকমভাবে তোমাদেরকে হেল্প করেছিলাম ইন্টারভিউ গাইডেন্স দিয়ে, আমরা কিন্তু WBMSC অর্থাৎ KMCর পরীক্ষাতেও কিন্তু আমরা সেভাবেই তোমাদেরকে হেল্প করব এবং রিটেন থেকে আরম্ভ করে ইন্টারভিউ পর্যন্ত তোমাদের সাথে থাকব। 1 জুলাই থেকে 1 জুলাই থেকে আমাদের ক্র্যাশ কোর্স শুরু হয়ে যাবে। ক্র্যাশ কোর্সের কাজ আমাদের চলছে, সেটা শুরু হবে 1 জুলাই থেকে। তার জন্য আমরা কনসলিডেটেড 3500 টাকা পে করছি, মানে পে করতে হবে তোমাদেরকে। আমরা 3500 টাকা তোমাদের জন্য আমরা রেখেছি যে 3500 টাকা তোমরা পে করলে তোমরা সেটা পেয়ে যাবে এবং সেখানে রিটেন থেকে আরম্ভ করে আমাদের ইন্টারভিউ পর্যন্ত পুরো সমস্ত কিছু কিন্তু গাইডেন্স তোমাদেরকে দেওয়া হবে। শুধু রিটেন নয় যে রিটেন পড়ালাম, রিটেন পড়িয়ে তোমাদেরকে ছেড়ে দিলাম, এরকম না। রিটেনের পর যারাই তোমরা ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাবে, ইন্টারভিউর গাইডেন্সও কিন্তু তার সাথে তোমাদেরকে দেওয়া হবে। তো শুধুমাত্র 3500 টাকা দিয়েই তোমরা সেটা পেয়ে যাবে। কোথায় কন্ট্যাক্ট করতে হবে? কন্ট্যাক্ট করার জন্য এই নাম্বারটা স্ক্রিনে দেখো আমি লিখে দিচ্ছি। এই নাম্বারটাতে তোমাদেরকে কল, হোয়াটসঅ্যাপ বা হচ্ছে তোমরা কি করতে পারো, আমাকে মেসেজও করতে পারো। কলও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো, মেসেজও করতে পারো। যাই করো আমার সাথে কন্ট্যাক্টটা করো এবং কন্ট্যাক্টে থাকার মাধ্যমে তোমরা পড়াশোনার সাথে যুক্ত থাকো। আমার একটাই মোটো, যাতে তোমরা কন্টিনিউ পড়াশোনার সাথে যুক্ত থাকতে পারো, কন্টিনিউয়েশনে থাকতে পারো। যারাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছে, সেটা তোমরা কোথায় পাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা রয়েছে সেটা আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্সেও অনেক তথ্য দেওয়া থাকে, সেখানেও তোমরা দেখতে পারো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখানে যেয়ে দেখলে তোমরা সেই সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। 8345024034 এই নাম্বারে তোমরা কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো আর মেসেজ করতে পারো এবং আমাকে কন্ট্যাক্ট করতে পারো এবং এই সম্পর্কিত আরও ডিটেলসে তোমরা জানতে চাইতে পারো। তো ওকে, চলো এবারে এগোনো যাক, পড়াশোনার দিকে একটু এগোনো যাক। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে আজকের, আমরা তো সলিউশন করছি, যত তাড়াতাড়ি সলিউশন। দেখো আমার কাছে আমার স্টুডেন্টরা যারাই আমাকে ফলো করে তারা একটা জিনিস বারবার করে বলেছে যে স্যার দেখুন আমাদের হাতে সময় খুব কম, তো একটু তাড়াতাড়ি জিনিসপত্রগুলোকে বলতে পারলে আমাদের খুব সুবিধা হয়। তো যাই হোক, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস টেস্টিং মেশিন ইজ ইউজ টু কন্ডাক্ট। দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এক মিনিট, ওকে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে লস অ্যাঞ্জেল টেস্টিং মেশিন কি কাজে ইউজ করা হয়, কিসের জন্য এটা ইউজ করা হয়ে থাকে, কিসের জন্য?
তো প্রথম অ্যান্সারের কী কী রয়েছে সেটা আমরা দেখব। অ্যাব্রেশন, ইম্প্যাক্ট, অ্যাট্রিশন, ক্রাসিং ভ্যালু। তো লস অ্যাঞ্জেলেস অ্যাপারেটাস ইউজ করা হয়ে থাকে যেখানে তোমাদের ভিতরে একটা কনফিউশন আসতে পারে রিগার্ডিং অ্যাব্রেশন অর অ্যাট্রিশন। হয় অ্যাট্রিশন এবং অ্যাব্রেশন এই দুটোর ভিতরে তোমাদের প্রবলেম আসা উচিত, মানে মাথায় যদি হয়। আর যদি তোমরা জানো একদম ডাইরেক্ট জিনিসপত্র জানো, তাহলে ডাইরেক্ট তোমরা অ্যান্সার করবে, সেটা হচ্ছে অ্যাব্রেশন টেস্ট। ডাইরেক্ট হচ্ছে অ্যাব্রেশন টেস্ট। আচ্ছা, প্রথমে এখানে আমি একটা ছোট্ট জিনিস তোমাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই যে লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট, এটা যে মেশিনে হয় সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস টেস্টিং মেশিন। ওকে, এই মেশিনে এগ্রিগেটের অ্যাব্রেশন টেস্ট করা হয়ে থাকে। এগ্রিগেটের অ্যাব্রেশন টেস্ট করা হয়ে থাকে। এই অ্যাব্রেশন টেস্টের মাধ্যমে আমরা কি কি জিনিস বুঝতে পারি, যে টাফনেস এবং অ্যাব্রেশন রেজিস্ট্যান্স এই দুটো সম্পর্কে আমরা জানতে পারি। কি সম্পর্কে জানতে পারি? টাফনেস সম্পর্কে জানতে পারি, টাফনেস অ্যান্ড অ্যাব্রেশন রেজিস্ট্যান্স। অ্যাব্রেশন রেজিস্ট্যান্স, এই দুটো জিনিস সম্পর্কে আমরা এখানে জানতে পারি। টাফনেস অ্যান্ড অ্যাব্রেশন রেজিস্ট্যান্স এই দুটো জিনিস সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, এখানে কি করা হয়? এখানে অ্যাব্রেশন বলতে এখানে কি করা হয়? অ্যাব্রেশন মানে হচ্ছে যে যেখানে এগ্রিগেটের সাথে ধরো এটা হচ্ছে এগ্রিগেট, আমি এখানে গোল ডিনোট করছি এগ্রিগেট বোঝাতে, এবং এগ্রিগেটের সাথে এখানে স্টিল বল দিয়ে দেওয়া হয়। এই ত্রিভুজগুলো আমি দিলাম কিসের জন্য? স্টিল বল হিসাবে। এদের দুজনে স্ট্যান্ডার্ড স্টিল বলকে দিয়ে মিক্স করে পরে ড্রামে একটা নির্দিষ্ট আরপিএমে একে ঘোরানো হয়ে থাকে, এবং যার ফলে কতটা ওয়েট লস হচ্ছে, যখন আমরা সিভ করে দেখব তাতে কতটা ওয়েট লস হচ্ছে পাসিংয়ের ক্ষেত্রে, সেইটাকে আমরা দেখে অ্যাব্রেশন ভ্যালুটাকে জেনারেলি বের করে থাকি। তাহলে অ্যাব্রেশন যদি তোমাকে প্রশ্ন করে যে হোয়াট ইজ অ্যাব্রেশন, এবং অ্যাব্রেশন ও অ্যাট্রিশনের ভিতরে পার্থক্য কী, অনেকে এই প্রশ্নটা করে। অ্যাব্রেশন এবং অ্যাট্রিশন এই দুটো জিনিসের ভিতর যে মেন পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাট্রিশন দুটো সেম পদার্থের ভিতরে যদি ঘর্ষণ হয় তখন তাকে আমরা বলি অ্যাট্রিশন, বাট দুটো আলাদা প্রোডাক্টের ভিতরে যদি ঘর্ষণ হয় তখন তাকে আমরা বলি অ্যাব্রেশন। দুটো আলাদা প্রোডাক্ট, দেখো এখানে এগ্রিগেট রয়েছে একটা আলাদা প্রোডাক্ট, স্টিল বল রয়েছে একটা আলাদা প্রোডাক্ট, এদের দুজনের ভিতরে যখন এখানে ঘর্ষণ দেখা যাচ্ছে তখন আমরা তাকে বলছি অ্যাব্রেশন। কিন্তু অ্যাট্রিশন হচ্ছে যেখানে আমরা শুধুমাত্র এগ্রিগেটটাকে রাখবো এবং দুটো এগ্রিগেটের ভিতরেই আমরা কি করব, ঘর্ষণটাকে বা ফ্রিকশনটাকে দেখার চেষ্টা করব, সেটাই হচ্ছে কিন্তু অ্যাট্রিশন। আচ্ছা, এই যে অ্যাব্রেশনের কথা আমি বললাম, এই যে অ্যাব্রেশন ভ্যালুর কথা আমি বললাম, এই অ্যাব্রেশন ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম ওয়ারিং কোর্সের ক্ষেত্রে এটা হয়ে থাকে 30%। ম্যাক্সিমাম অ্যাব্রেশন ভ্যালু ওয়ারিং কোর্সের জন্য হয়ে থাকে 30%। ওয়ারিং কোর্সের জন্য হয়ে থাকে 30%, এবং বেস কোর্সের জন্য WBM-এ এটা হয়ে থাকে কত? 50%। দেখো, এগুলো তোমাদেরকে বলার কারণই হচ্ছে এটা, যাতে তোমরা এই সম্পর্কিত আরও এক্সট্রা নলেজটাকে গেন করতে পারো। তাহলে ম্যাক্সিমাম অ্যাব্রেশন ভ্যালু ফর ওয়ারিং সারফেস বা ওয়ারিং কোর্স দ্যাট ইজ 30%, অ্যান্ড ফর দ্য বেস কোর্স ইন WBM-এ বেস কোর্সের জন্য সেটা হচ্ছে 50%। আচ্ছা, আরও একটা ছোট্ট কথা তোমাদেরকে এখানে বলে যাই, এর একটা ছোটো জিনিস তোমাদেরকে বলে যাই, সেটা হচ্ছে যে অ্যাব্রেশন তো আমরা বুঝে গেলাম, অ্যাব্রেশনের কথা আমরা বুঝে গেছি, যে অ্যাব্রেশন আমরা কোথায় টেস্ট করব সেটা আমরা জেনে গেছি। তাহলে অ্যাট্রিশন টেস্ট কোথায় হয়, বা অ্যাট্রিশন টেস্ট কোন মেশিনের দ্বারা করা যায়? জানো, তোমরা জানো অ্যাট্রিশন টেস্ট? অ্যাট্রিশন টেস্ট নাম, অ্যাট্রিশন যে মেশিনটা হয় সেটাতে অ্যাট্রিশন টেস্ট বলেই রাখি আমরা, সেটা হচ্ছে ডেভাল অ্যাট্রিশন টেস্ট। নামই হচ্ছে, সেই টেস্টের নাম হচ্ছে ডেভাল অ্যাট্রিশন টেস্ট। ডেভাল অ্যাট্রিশন টেস্ট। আর আছে ডরির কথাও তোমরা জানো, আশা করি শুনেছো ডরির নাম। বাট ডরিরটা কি, অ্যাব্রেশন টেস্ট না অ্যাট্রিশন টেস্ট? যাই হোক, তোমরা এটা কমেন্ট করে আমাকে জানিও। এখন তো কেউ অনলাইন নেই, তো সেটা তোমরা কমেন্ট করে জানিও যে ডরির যে টেস্ট হয় সেটা অ্যাব্রেশনের জন্য হয় নাকি অ্যাট্রিশনের জন্য হয়। ঠিক আছে, একটু আমাকে জেনে জানাবে।
এবং তোমরা আগেও বলেছি এই অ্যাব্রেশন বা অ্যাট্রিশন এই টেস্টগুলো জেনারেলি করা হয়ে থাকে টাফনেস বা যেটাকে আমরা হার্ডনেস বলছি, সেই হার্ডনেসকে মেজার করার জন্য আমরা জেনারেলি এটা করে থাকি। আর হচ্ছে যে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স মানেই হার্ডনেসকে বোঝায় অ্যাকচুয়ালি। তো হার্ডনেসও লেখা থাকতে পারে, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স লেখা থাকতে পারে, কোথাও আবার টাফনেসও লেখা থাকতে পারে। যেটাই লেখা থাকবে সেটা কিন্তু একটু ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করো। আচ্ছা, ডরির যে অ্যাব্রেশন টেস্ট রয়েছে সেখান থেকে কিন্তু কোশ্চেন অনেক জায়গাতে করতে দেয় রিগার্ডিং কোএফিসিয়েন্ট অফ হার্ডনেস কী করে বের করতে হবে সেই হিসাবে। যাই হোক, আমরা এক্সট্রা অনেকটাই জানলাম, এখানে আর এর বেশি এক্সট্রা আমার এখানে জানার দরকার নেই। আচ্ছা, ওকে, তাহলে প্রথম কোশ্চেনটা করতে একটু টাইম লাগলো, অনেক কিছু জিনিসপত্র সম্পর্কে জানা গেল, তাই তো? আচ্ছা, এবারে নেক্সট কোশ্চেনে আসি। ম্যাক্সিমাম পারমিসেবল লিমিট অফ ম্যাগনেসিয়া অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টে ম্যাক্সিমাম কত ম্যাগনেসিয়া আমরা ইউজ করতে পারবো? তো এটা হচ্ছে 6%, দ্যাট ইজ 6%। যাই হোক, এটা অনেকেই এখানে যে কোশ্চেনটা রয়েছে তাতেই ভুল করা আছে। আচ্ছা, এর সাথে কিছু ইনফরমেশান আমি তোমাদেরকে একটু অ্যাড করে দিতে চাই, ইনফরমেশানটা আমরা নেক্সট পেজেই দিই তোমাদেরকে। ইনফরমেশানটা হচ্ছে, যদি আমরা IS 8112 2013 দিকে দেখি, যেটা বেরিয়েছিল, যেটা এখন বর্তমানে আর নেই, বাট এটার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে বড় বড় করে দেওয়া রয়েছে একটা টেবিলে যে ম্যাগনেসিয়া ইজ ম্যাক্সিমাম হচ্ছে 6% বাই মাস, 6% বাই মাস, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে আরও একটা জিনিস সম্পর্কে অনেক জায়গাতে এই প্রশ্নটা করে, সেটা হচ্ছে ক্লোরাইড কন্টেন্ট উইল বি 0.1% বাই মাস ম্যাক্সিমাম। আচ্ছা, অনেক জায়গাতে অ্যালকালি নিয়ে প্রশ্ন করে, অ্যালকালি কন্টেন্ট, এগুলো সব কিন্তু সিমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, এগুলো কিন্তু সিমেন্টের ক্ষেত্রে 0.05%। আচ্ছা, আরও একটা প্রশ্ন করে লস অফ ইগনিশন, এটা কত হবে? এটাও হবে হচ্ছে 5% বাই মাস, 5% বাই মাস। আচ্ছা, আরও একটা প্রশ্ন করতে পারে যে রেশিও অফ পার্সেন্টেজ অফ অ্যালুমিনা টু দ্যাট আয়রন অক্সাইড, রেশিও অফ অ্যালুমিনা টু দ্যাট আয়রন অক্সাইড কত হবে? এটা হবে মিনিমাম, এটা কিন্তু ম্যাক্সিমাম নয়, ইট ইজ মিনিমাম 4%। লস অফ ইগনিশন ইজ ম্যাক্সিমাম, অ্যালকালি কন্টেন্ট ইজ ম্যাক্সিমাম, বাট দিস ইজ মিনিমাম 4%। চলো, মোটামুটি জানা গেল এটা সম্পর্কে কী কী প্রশ্ন আসতে পারে এখানে। তাহলে 1 নম্বর কোশ্চেন আমরা করে ফেলেছি, অ্যান্সার হবে অ্যাব্রেশন টেস্ট, এখানে কিন্তু অ্যান্সার হবে 6%, ঠিক আছে, এখানে অ্যান্সার হবে 6%। আচ্ছা, নেক্সট প্রশ্নতে আসি। রেশিও অফ ইনস্ট্যান্টেনিয়াস ইলংগেশন সব এই বৃষ্টির চক্করে পুরো ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপের চক্কর সব। যাই হোক, সেটা নিয়ে তোমাদের টেনশনের কোনো ব্যাপার নেই। চলো আমরা দেখি যে রেশিও অফ ইনস্ট্যান্টেনিয়াস ইলংগেশন অ্যান্ড স্ট্রেস প্রডিউস ইন এ বার subjected to suddenly applied load and that produced by the same load applied gradually. তাহলে ইলংগেশন অ্যান্ড স্ট্রেস এই দুটো জিনিসের
রেশিও কত হবে যখন একটা বারের উপরে আমরা সাডেন লোড অ্যাপ্লাই করছি, আরেকটা আমরা গ্র্যাজুয়ালি লোড অ্যাপ্লাই করছি। সাডেন লোড অ্যাপ্লাই করছি, গ্র্যাজুয়ালি লোড অ্যাপ্লাই করছি। তাহলে যদি আমরা গ্র্যাজুয়াল লোড অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? গ্র্যাজুয়াল লোড অ্যাপ্লাই করলে আমরা জেনারেলি পাবো P/A। বাট যদি সাডেন কোনো একটা জিনিসের উপরে অ্যাপ্লাই করি, লোড সাডেন যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে সেখানে স্ট্রেন এনার্জি কত হয়? জানা আছে তোমাদের? সেক্ষেত্রে স্ট্রেন এনার্জি হয় 2P/A এর এগেনস্টে আমাদের আসবে যে স্ট্রেসটা, সেটা হচ্ছে 2P/A। এটা হচ্ছে, যাই হোক আমি এখন আর সেগুলো দেখাচ্ছি না, এগুলো অনেক এখন হিসাব করে দেখাতে হবে। এটা হচ্ছে সাডেন, ওকে, আর এটা হচ্ছে গ্র্যাজুয়াল। সাডেন আর এটা হচ্ছে গ্র্যাজুয়াল। তাহলে সাডেন আর গ্র্যাজুয়ালের ভিতরে একটা দুইয়ের পার্থক্য রয়েছে। তাহলে এখানে কী রকম বলেছে? প্রথমে সাডেন বলেছে, তারপরে এখানে বলেছে হচ্ছে গ্র্যাজুয়াল। তাহলে কি হবে? অ্যান্সার কিন্তু এটার 2E হবে, 2 অ্যান্সার হবে, 2 অ্যান্সার হবে। আচ্ছা, এটাকে আর ফার্দার এগোচ্ছি না। আচ্ছা, প্রোফাইল লেভেলিং ইজ ইউজুয়ালি ডান ফর ডিটারমাইনিং। প্রোফাইল লেভেলিং, দেখো প্রোফাইল লেভেলিং কথাটা কোথায় পেয়েছি আমরা? প্রোফাইল লেভেলিং কথাটা আমরা পেয়েছিলাম কিন্তু কোথায়? বলো বলো বলো, প্রোফাইল কোথায় হয়? কোন একটা এলিভেশনের ক্ষেত্রে অ্যালং এ স্ট্রেট লাইন আমরা জেনারেলি প্রোফাইল লেভেলিংটা পেয়ে থাকি। তো রোড, রেলওয়ে, এই সমস্ত জায়গাতে আমরা জেনারেলি এটার কাজ করি। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে যে এখানে কোথায় এটা ইউজ হবে? ইজ ডিটারমাইনিং কিসের অ্যান্সারে? কন্ট্যুর অফ এ এরিয়া? কন্ট্যুর অফ এ এরিয়া তো হবে না। ক্যাপাসিটি অফ এ রিজার্ভার, তার জন্য আমাদের লাগবে না। এলিভেশন অ্যালং স্ট্রেট লাইন, একদম ঠিক, এলিভেশন অ্যালং স্ট্রেট লাইন উইল বি দ্য অ্যান্সার। এলিভেশন অ্যালং দ্য স্ট্রেট লাইন উইল বি দ্য অ্যান্সার, যেটা আমি একটু আগেই বললাম, প্রথমেই বললাম, এলিভেশন অ্যালং এ স্ট্রেট লাইন, যেটা কি করতে কাজে লাগে? যেটা আমাদের রোড বা রেলওয়েতে আমাদের কিন্তু কাজে লাগে, বা পাইপলাইন বসানোর সময় এই সমস্ত জায়গাতে কিন্তু আমাদের প্রোফাইল লেভেলিংটা কাজে লাগে। ওকে, ঠিক আছে। তাই প্রোফাইল নামটা শুনলেই বুঝতে পারা যাচ্ছে সমস্ত কিছু। 5 নাম্বার, ইন অ্যান ওপেন চ্যানেল ওয়াটার ফ্লো আন্ডার। ওপেন চ্যানেলে কীরকমভাবে ফ্লো হয়? এটা তো খুবই সহজ প্রশ্ন। 2022-এর এই প্রশ্নটা আমি তো দেখছি প্রচণ্ড সহজ প্রশ্ন ছিল, খুবই সহজে এগুলো পাওয়া, মানে কোশ্চেনগুলোর অ্যান্সার করা উচিত ছিল। যাই হোক, তাহলে কি হবে? গ্র্যাভিটির দ্বারা হবে, ফোর্স অফ গ্র্যাভিটি। এটা এখানে আলাদা করে বোঝাবার কিছু আছে বলে আমার মনে হয় না, তাই না? ফোর্স অফ গ্র্যাভিটিতেই যাবে। আচ্ছা, ফোর্স অফ গ্র্যাভিটির ক্ষেত্রে এটা কি হয়? পোটেনশিয়াল এনার্জি তৈরি করে, পোটেনশিয়াল এনার্জির জন্য সেটা হয়, ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জির জন্য সেটা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্রেশ অ্যান্ড সেপটিক সুইচ। এটা তো আরও সহজ প্রশ্ন। ফ্রেশ ক্যারেক্টারিস্টিক্স কী থাকে বলো? ফ্রেশ সুইচের ক্যারেক্টারিস্টিক্স কী থাকে? একটু টাইম নাও, পারা উচিত তোমাদের, পারা উচিত। ফ্রেশ সুইচ কী থাকে? ফ্রেশ সুইচ তো ভাই অ্যালকালাইন থাকে। অর্থাৎ অ্যালকালাইন মানে pH অফ ফ্রেশ সুইচ ইজ জেনারেলি মোর দ্যান 7। pH অফ ফ্রেশ সুইচ ইজ অলওয়েজ মোর দ্যান 7, 7-এর থেকে বেশি। আচ্ছা, যদি ফ্রেশ সুইচটা আমাদের 7-এর থেকে বেশি হয়, তাহলে আমাদের যেটা ফ্রেশ সুইচ থেকে ধরো হচ্ছে আমাদের এখানে লিখেছে সেপটিক সুইচ। আর সেপটিক সুইচটা কী হবে? সেম তো হবে না, এটা তোমরা জানো, সেম তো হবে না। তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাসিডিক হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাসিডিক হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যালকালাইন অ্যান্ড অ্যাসিডিক, এটা অ্যান্সার হবে। চলো, সোজা প্রশ্ন অ্যান্সার করা যেত। সিঙ্কেজ ইন কংক্রিট ইনক্রিজ উইথ। কংক্রিটে সিঙ্কেজ কিসের সাথে বাড়ে? অপশনগুলো দেখে নাও। শ্রিঙ্কেজ
অফ কংক্রিট ইনক্রিজ উইথ, কিসের সাথে বাড়ে? সিমেন্ট কন্টেন্ট যদি বাড়ে তাহলে কি বাড়বে সিঙ্কেজ? যদি হিউমিডিটি ডিক্রিজ হয় তাহলে বাড়বে, নাকি অল অফ দিস হবে? বলো কোনটা অ্যান্সার হবে? সিঙ্কেজের কথা বলছে, সিঙ্কেজের কথাতে এখানে এরা কি অ্যান্সার দিয়েছে জানো? পর্ষদ অ্যান্সার দিয়েছিল, অর্থাৎ কেএমসি অ্যান্সার দিয়েছিল যে এটা কিন্তু অল অফ দিস হবে, অ্যান্সার দিয়েছিল অল অফ দিস হবে। কিন্তু এখানে কি অল অফ দিস অ্যান্সার হওয়া উচিত? ভাবো ভাবো। হ্যাঁ, ওয়াটার সিমেন্ট রেশিও বাড়লে তো বাড়বে। দেখো, ওয়াটার সিমেন্ট রেশিও মানে হচ্ছে ওয়াটার বাড়ছে, ওয়াটার বাড়া মানেই সেখানে সিঙ্কেজ হবে, তাই না? কিন্তু সিমেন্ট কন্টেন্ট যদি বাড়িয়ে দেওয়া হয়, সিমেন্ট কন্টেন্ট যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে? সিমেন্ট কন্টেন্ট যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু সেখানে সিঙ্কেজ দেখা দেবে, কারণ একটা গাঢ় পেস্ট তৈরি হবে, পেস্ট বেরিয়ে থাকবে, সেই পেস্টটাই কিন্তু সিঙ্কেজের তৈরি করবে। আচ্ছা, যদি হিউমিডিটি কমে যায়, আচ্ছা হিউমিডিটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ময়েশ্চারের সাথে। এবং যদি কমে যায়, হিউমিডিটিটা কমে যায় তাহলে কি হবে? তাড়াতাড়ি করে কি হতে থাকবে? তাড়াতাড়ি কি হবে? লস অফ ময়েশ্চারটা কি হবে? বাড়বে না কমবে? দেখো, এগুলো জানতে হবে। লস অফ ময়েশ্চারটা বাড়বে না কমবে? লেখো লিখো 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 আমাদের এই জিনিসপত্রগুলো। আমি বারবার বলছি, যখনই এগুলোর কনসেপ্টের দরকার হবে সেগুলোকে কমেন্টে লেখো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখো, জিনিসপত্র বুঝতে সুবিধা হবে, তাহলে সেখানেও কিন্তু সিঙ্কেজ বাড়বে। দ্য অ্যান্সার উইল বি অল অফ দিস, দ্য অ্যান্সার উইল বি হেয়ার অল অফ দিস। এখানে কিন্তু শুধুমাত্র একটা অ্যান্সার হবে না যে ইনক্রিজ ইন ওয়াটার সিমেন্ট রেশিও, সেটা কিন্তু হবে না। দ্য অ্যান্সার উইল বি অল অফ দিস, অল অফ দিস। ঠিক আছে? তাহলে এখানে ছেলেটি এটিও ভুল করেছে, এটাও কিন্তু ও ইনক্রিজ ইন ওয়াটার সিমেন্ট রেশিও লিখে ছেড়ে দিয়েছে। সিমেন্ট কন্টেন্টের সাথেও বাড়ে, হিউমিডিটি পড়লেও বাড়ে, সেটা কিন্তু ও এখানে লেখেনি। তাহলে অ্যান্সার হবে ডি, অল অফ দিস। নেক্সট প্রশ্ন, সিআর রিইনফোর্সমেন্ট কিসের জন্য দেওয়া হয়? সিআর রিইনফোর্সমেন্ট কিসের জন্য দেওয়া হয়? ডি ইজ দ্য অ্যান্সার। সিআর রিইনফোর্সমেন্ট কিসের জন্য দেওয়া হয়ে থাকে? সিআর রিইনফোর্সমেন্ট ইজ প্রোভাইড টু রেজিস্ট ডায়াগোনাল বেন্ডিং, টেনশন অর হচ্ছে কম্প্রেশন, নান অফ দিস। তাহলে কি অ্যান্সার হবে এখানে? সিআর রিইনফোর্সমেন্ট। সিআর রিইনফোর্সমেন্ট কেন দেওয়া হচ্ছে? সিআর রিইনফোর্সমেন্টটা আমরা কেন দিচ্ছি? চেষ্টা করো। সিআর রিইনফোর্সমেন্ট আমরা কেন দিচ্ছি? সিআর রিইনফোর্সমেন্ট কিন্তু ডায়াগোনাল কম্প্রেশনের জন্য নয়, ইট ইজ ফর ডায়াগোনাল টেনশন, ইট ইজ ফর ডায়াগোনাল টেনশন। এটাও কিন্তু ও ভুল করেছে, দ্যাট উইল বি ফর ডায়াগোনাল টেনশন। সিআর রিইনফোর্সমেন্ট দেওয়া হয়ে থাকে ডায়াগোনাল টেনশনের জন্য। ডায়াগোনাল টেনশন ক্র্যাক কোথায় আসে? সাপোর্ট, নিয়ার দ্য সাপোর্ট আসে, সেই জায়গাতে ডায়াগোনাল টেনশন যেখানে আসে, এবং ডায়াগোনাল টেনশনটা সিআরের জন্যই হয়, এবং শুধুমাত্র কংক্রিটের দ্বারা, একা কংক্রিটের দ্বারা রেজিস্ট করা যায় না, সেই জন্য সেখানে সিআর রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। এবং ডায়াগোনাল টেনশনের জন্যই এখানে কিন্তু ক্র্যাক আসে। এবং তোমাদেরকে আমি, যারা আমার কাছে ইয়েতে পড়ছো, আমাদের যে স্টেট লেভেল এক্সাম গাইডেন্সে পড়ছো, তারা জানো যে আমি ছবি এঁকে দেখিয়েছিলাম যে এই ধরনের ক্র্যাক আসে। এই ধরনের ক্র্যাকগুলোকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাই, এবং এই ডায়াগোনাল টেনশন ক্র্যাক যেখানে হয় সেগুলো কিন্তু খুব ভয়ঙ্কর ক্র্যাক হয়, এবং যে কোনো টাইম কিন্তু সাডেন কোলাপস হয়ে যেতে পারে, এবং স্ট্রাকচারাল কোলাপস হয়ে যাওয়ারও কিন্তু চান্স থাকে। তাই এটাকে কিন্তু আমাদেরকে একটু মেনটেন করে চলতে হয়। 9 নম্বর প্রশ্ন, দ্য ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড টু ব্রিং দ্য সয়েল ময়েশ্চার কন্টেন্ট অফ এ গিভেন সয়েল আপ টু ইটস হেল্ড ফিল্ড ক্যাপাসিটি ইজ, অর্থাৎ ফিল্ড ক্যাপাসিটি আর ময়েশ্চার কন্টেন্ট এর মাঝের যে জায়গাটা, সেটাকে কি বলে? বলো। এটা তো খুব সহজ প্রশ্ন, প্রচণ্ড সহজ প্রশ্ন। একটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি, আরেকটা হচ্ছে এর ময়েশ্চার কন্টেন্ট যেখানে অবধি রয়েছে, এর মাঝের যে ডিস্টেন্সটা তাকে আমরা কি বলবো?
সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি, তাই তো? একে আমরা সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি তো বলবো। ছেলেটা দেখো এখানে দুটোকেই কেটে ফেলেছে, দুটোকে কেটে ফেলে পরে ভুল করেছে, কোথার থেকে ইকুইভ্যালেন্ট কী সব লিখে বসে আছে। যাই হোক, সে যে যা করেছে ভালো করেছে, বাট অ্যান্সার কিন্তু হবে যে সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি। ঠিক আছে, ওকে 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 চলো, এটা তো তাহলে গেল সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি। ময়েশ্চার কন্টেন্ট ইন এ ওয়েল সিজন টিম্বার, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ময়েশ্চার কন্টেন্ট, এটাও আমি বলেছি, এটাও তোমাদের কাছে জানা। তো ময়েশ্চার কন্টেন্ট কত হবে একটা ওয়েল সিজন টিম্বারে? ওয়েল সিজন টিম্বারের ক্ষেত্রে ময়েশ্চার কন্টেন্ট সবসময় কী হতে হবে? সবসময় আমরা জেনে রাখি যে 14% থেকে কম হতে হবে, দ্যাট শুড বি লেস দ্যান 14%। তা বলে এরকম করবো না তার জল আমি পুরোপুরি বের করে দেবো, তা না। তাহলে কত হবে? 10 থেকে 12%। 10 থেকে 12% হচ্ছে যদি ওয়েল সিজন টিম্বারের একটা ময়েশ্চার কন্টেন্ট থাকে, তাহলে সেই টিম্বারটা আমাদের ঠিক এবং ভালো হয়ে থাকে। সেই টিম্বারটাকে আমরা বলবো যে একদম ঠিক আছে, এই টিম্বারটা একদম ওকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দ্য আপস্ট্রিম ফেস অফ অ্যান আর্দেন ড্যাম, দ্য মোস্ট অ্যাডভার্স কন্ডিশন ফর স্টেবিলিটি অফ স্লোপ। আচ্ছা, এটা একটু কিন্তু ভালো প্রশ্ন, এটা একটু মাথায় রেখে করতে হবে। যে একটা আর্দেন ড্যাম আছে এবং তার যে আপস্ট্রিম সাইডে যেদিকে জল রয়েছে বা আপস্ট্রিম ফেস রয়েছে, সেখানে মোস্ট অ্যাডভার্স কন্ডিশন কি হতে পারে? মোস্ট অ্যাডভার্স কন্ডিশন কি হতে পারে? ওকে, ফর স্টেবিলিটি অফ স্লোপ, স্লোপের স্টেবিলিটির জন্য কোন জিনিসটার দিকে আমাদেরকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং চেক করতে হবে, সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। তাহলে এখানে কি হবে অ্যান্সার? দ্য অ্যান্সার উইল বি সাডেন ড্রডাউন। যদি কোথাও সাডেন ড্রডাউন চলে আসে তাহলে কিন্তু এখানে মুশকিল হবে। তাই সাডেন ড্রডাউন যাতে না হয় সেই দিকটাকে নজরে রেখে আমাদেরকে আপস্ট্রিম সাইডের স্লোপ স্টেবিলিটিটাকে আমাদেরকে ঠিকমতো করতে হবে। নেক্সট, হোয়েন দ্য ওয়াটার সারফেস কোয়েনসাইড উইথ, 12 নম্বর প্রশ্ন। একটা ওয়াটার সারফেস আছে যেটা কোয়েনসাইড করছে উইথ দ্য টপ এজ অফ রেক্ট্যাঙ্গুলার ভার্টিক্যাল প্লেট। দিয়ে প্লেটের সাইজ দিয়েছে যে 40 মিটার হচ্ছে এর ওয়াইড অ্যান্ড 3 মিটার হচ্ছে ডিপ। তাহলে দেন দ্য ডেপথ অফ দ্য সেন্টার অফ প্রেসার কত? সিপি কত? দেখো আমি বারবার বলেছি যে কেএমসি আর ডাব্লিউবিএমএসসি এদের সাথে ফ্লুইডের কিন্তু একটা বেশ ভালো রিলেশন আছে। তো ফ্লুইড থেকে কিন্তু 2টো বা 4টা এরকম বা 3টে এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। ফ্লুইড থেকে প্রশ্ন কিন্তু ভাই পাবে। একটু যদি তোমাদেরকে নাম্বার পেতে হয়, নাম্বার তুলতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে এই ফ্লুইড এবং ফ্লুইডের কিছু ছোটোখাটো কনসেপ্ট, ছোটো কোশ্চেন, এগুলো কিন্তু তোমাদেরকে করে যেতে হবে। আমি বলছি না যে একদম ভিতরে ঢুকে সমস্ত কিছু একদম ওই থেকে প্রশ্ন দিয়ে দিল, কি বলে আমাদের ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা একদম পুরো ফাই ফাংশন বা স্ট্রিম ফাংশন, ওইগুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিল, এরকম হয়তো হবে না। বাট তুমি কিন্তু কিছু না কিছু প্রশ্ন এখানে কিন্তু পাবে। তো এখানে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা একটু আমরা করার চেষ্টা করি বা একটু বোঝার চেষ্টা করি। এখানে তো ছবিটাও আঁকা যাবে না। দ্য ডেপথ অফ সেন্টার অফ প্রেসার বলেছে, তো ঠিক আছে, আপাতত এইটুকু দেখো, 40 মিটার আর 3 মিটার ডিপ, এইটুকু জিনিসটাকে মাথায় রাখো। বাকি আমি তোমাদেরকে পরের পাতায় এখানে আমি করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা লিকুইড সারফেস আছে, ফ্রি লিকুইড সারফেস আছে। তার নিচে এখানে একটা প্লেট আছে যেটা আমাদের ডুবে রয়েছে, যেখানে একটা প্লেট আছে সেই প্লেটটা ডুবে রয়েছে। আচ্ছা, প্লেটটা রেক্ট্যাঙ্গুলার প্লেট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এরকম করলে চলবে না, রেক্ট্যাঙ্গুলারই আঁকতে হবে। আচ্ছা, এটা রেক্ট্যাঙ্গুলার প্লেট আছে। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার প্লেট আছে। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা মানে এর সূত্র আমরা জানি, তাই না? একটা সিজি হয়, একটা সিপি হয়। তাহলে সিজিটা উপরে থাকে আর সিপিটা নিচে থাকে। সিজি আর নিচে থাকে হচ্ছে সিপি। আচ্ছা, এদের আলাদা আলাদা ডিস্টেন্স থাকে, হাইট থাকে। তো আমাকে সিপি বের করতে বলেছে। সিপি বের করানোর একটা খুব সহজ সূত্র আমি যেটুকু জানি, আমি আমার স্টুডেন্টদেরকেও সেটাই শেখাই।
তো খুব সহজ সেটা হয়, সেটা হচ্ছে যে সিপি অর্থাৎ এইচ সিপি যদি আমি বলি, মানে সিপির যে ডিস্টেন্সটা, দ্যাট উইল বি আইজি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এরিয়া ইন্টু এইচ, এখানে এই এইচটা হচ্ছে আবার এইচ বার, ওকে, প্লাস হচ্ছে এইচ বার। আচ্ছা, এখানে আপনি স্যার এইচ বার লিখলেন, এই এইচ বারটা কি? এইচ বারটা কিছুই না, এইচ বারটা হচ্ছে জাস্ট কি বলতো, সিজির ডিস্টেন্স, কিচ্ছু না। এই এইচ বারটাকে আমরা সিজিও লিখতে পারতাম বা সিজিও বলতে পারতাম। আচ্ছা, ধরে নিচ্ছি, এবারে আমি ধরে নিচ্ছি যে টোটাল যে আমাদের ইয়েটা রয়েছে, টোটাল যে হাইট আমাদের রয়েছে, সেই টোটাল হাইট যেটা ডুবে রয়েছে, আমি ধরে নিচ্ছি, দাঁড়াও, টোটাল হাইটটাকে আমি যদি এইচ ধরি, এখানে এইচ ধরি, এবং ভার্টিক্যাল প্লেন সারফেস বলেছে, ভার্টিক্যালি আছে, তাই তো, ভার্টিক্যাল প্লেন সারফেস রয়েছে, আচ্ছা ভার্টিক্যাল প্লেট, ওকে, ভার্টিক্যাল প্লেট মানে হচ্ছে, ভার্টিক্যাল কথার মানে হচ্ছে, আমি দাঁড়াও এটাকে এইচ ধরেছি, তাহলে এইচ বাই 2 টোটালটা। আচ্ছা, ভার্টিক্যালি রয়েছে, অর্থাৎ ভার্টিক্যালি যদি থাকে, ভার্টিক্যালি মানে হচ্ছে যে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। আচ্ছা, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন 90 তো এখানে ইয়ে হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে আইজি ডিভাইডেড বাই হচ্ছে এটা হচ্ছে এইচ ইন্টু হাইট ইন্টু বি হচ্ছে এর ব্রেথ, ওকে। আচ্ছা, আর স্মল এইচ হচ্ছে এইচ বাই 2, এইচ বার যেটা, আর এটা হচ্ছে এইচ বাই 2, ওকে, এটা তো আমরা ঠিক পেয়ে গেছি। আচ্ছা, আইজির ভ্যালুটা কত হবে? আইজির ভ্যালু কত হবে? মোমেন্ট অফ ইনার্সিয়া থ্রু, এখানে জি বলেছি মানে হচ্ছে সিজির এগেনস্টে, তাহলে রেক্ট্যাঙ্গুলার প্লেট হলে হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার প্লেট মানে হচ্ছে বি এইচ কিউব বাই 12, আর নিচে হচ্ছে বি এইচ স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে এইচ বাই 2। তাহলে যদি দুটোকে আমি এখানে কষি, তাহলে আমি দেখতে পাবো যে বি এইচ স্কোয়ার ওটা কেটে গেল, তাহলে পড়ে থাকে উপরে এইচ, আচ্ছা, আর নিচে পড়ে থাকে কত? নিচে পড়ে থাকে হচ্ছে, নিচে পড়ে থাকে 6, তাহলে এইচ বাই 6 প্লাস হচ্ছে এইচ বাই 2, অর্থাৎ এর যোগ করলে পরে কত দাঁড়াবে? 6, অর্থাৎ 4, 4h, তাই তো, 4h বাই 6 অর্থাৎ হচ্ছে 2h বাই 3, 2h বাই 3 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 2h বাই 3 হবে অ্যান্সার। এবারে যদি আমি এই হাইটটাকে, এই যে হাইটটাকে যেটাকে আমি এইচ ধরেছিলাম, এবারে ধরে নিই যে সারফেসেই রয়েছে, কারণ এখানে তো কোনো কিছু দেওয়া নেই, সারফেসেই রয়েছে, এই জলটা এখানে আমার হবে না, এই জলটা এখানে উপরে হবে না, তাহলে সারফেসেই রয়েছে, তাহলে সারফেসেই যদি থাকে তাহলে হচ্ছে এই এইচটা কত, এই হাইট আমি পেয়েছি, ডিপটা কত ডিপ বলেছিল? 3 মিটার ডিপ বলেছিল, তাহলে 3 মিটার যদি ডিপ হয় তাহলে 2 ইন্টু 3/3, তাহলে অ্যান্সার উইল বি 2। 2 অ্যান্সার করেছে ছেলেটি, বাহ, গুড, বোঝা গেছে। তাহলে মাথায় রাখতে হবে সিপির যে ডিস্টেন্স হয়, এই সিপির যে ডিস্টেন্স, দ্যাট ইজ হচ্ছে এইচ সিপি, এবং এইচ সিপি আমরা কীভাবে বের করি? এইচ সিপি আমরা বের করে থাকি আইজি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ ইন্টু এইচ বার প্লাস এইচ বার হচ্ছে সিজির ডিস্টেন্স, এইচ বার কিচ্ছু না, এইচ বার ইজ দ্য সিজি ডিস্টেন্সটাকে আমরা এইচ বার বলে থাকি, যেটা হচ্ছে টোটাল হাইটের হাফ। তাহলে বের করতে পারলাম আমরা, বের করতে পেরেছি, রাইট। কোই দিকার প্রশ্ন নেই, 12টা প্রশ্ন শেষ। চলো নেক্সট কথায় আসি। আচ্ছা, গেল মেথড অফ ট্র্যাভার্সিং কনসিস্ট অফ প্লটিং দ্য পয়েন্টস বাই। গেল মেথড, অনেকেই এটা শোনেনি, গেল মেথড অফ ট্র্যাভার্সিং। স্যার, গেল মেথড অফ ট্র্যাভার্সিং নামই শুনিনি। এটা প্রথম এসেছিল আমাদের এমপিপিএসসিতে এসেছিল, এমপিপিএসসিতে। তো জেনারেলি এই গেল মেথডটা ইউজ করা হয়ে থাকে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের জন্য। কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটসের জন্য ইউজ করা হয়ে থাকে, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটসের জন্য। গেলস মেথড নিয়ে পরে এখানে আলাদা করে শেখার কিছু নেই, জাস্ট এটুকুই জানো যে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটসের জন্যই জেনারেলি আমরা গেল মেথডটাকে ইউজ করে থাকি, গেল মেথড অফ ট্র্যাভার্সিং। কিছু প্রশ্ন এরকম পাবে যে প্রশ্নগুলো
একদম আনকমন, একদম হঠাৎ করে কোথাও দেয়, সে কিছু কোশ্চেন আমাদেরকে ছাড়তে হবে, কিচ্ছু করার নেই। কিছু প্রশ্ন আমাদেরকে সব 100% হবে সেটাও হয় না। দ্য আর্ট অফ লেটিং গো বলে যে কিছু প্রশ্ন আমাদেরকে ছেড়েও আসতে হয়, তো সেটাকে আমরা বলি আর্ট অফ লেট ইট গো, ওটাকে আমরা যেতে দিই, তাই তো। যাই হোক, এবারে নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ টি বিম, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ টি বিম ইজ গ্রেটার, এটা নাকি বেশি, ডিউ টু লার্জ, কিসের জন্য বলো, লার্জ, এটা টি বিমের কী রয়েছে গোল, বড় কী রয়েছে যার জন্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা বেশি? দেখো, অ্যামাউন্ট অফ টেনশন স্টিল, অ্যামাউন্ট অফ কম্প্রেশন স্টিল, compressive area of flange, none of this. That is compressive area of flange. Moment of resistance T বিমের বেশি থাকে ডিউ টু কম্প্রেসিভ এরিয়া অফ ফ্ল্যাঞ্জ, ফ্ল্যাঞ্জের কম্প্রেসিভ এরিয়াটা অনেক বেশি, যার জন্য আমরা কি করতে পারি, মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা এখানে অনেকটা বেশি পাই। এবারে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কি সেটা এবারে যদি তুমি না জানো, সেটা এই মুহূর্তে এখন শেখাতে গেলে এখন গোটা টাইম আমার চলে যাবে। যেটাকে আমরা এমওআর বলি, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স, সেটা তোমাদেরকে জানতে হবে, তো সেটা একটু তোমরা দেখে নিও। বাট কম্প্রেসিভ এরিয়া অফ ফ্ল্যাঞ্জের জন্যই কিন্তু এটা হয়ে থাকে। দ্য ফ্ল্যাঞ্জ অফ বিম কন্ট্রিবিউট in resisting compression by adding more area of concrete in compressing zone. This result in increasing moment of resistance of the beam section. তাহলে সেক্ষেত্রে আমাদের এফেক্টিভ উইথ কী করে বের করতে হয়, এফেক্টিভ ব্রেথের সাথে কি কি জিনিসপত্রগুলো যুক্ত থাকে, মনোলিথিক বিমে কেমন হয়, আইসোলেটেড বিমে কেমন হয়, এই জিনিসপত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, সেগুলোকেও কিন্তু একটু দেখে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, দ্য ম্যাক্সিমাম সাইজ অফ ক্লে পার্টিকেল, ম্যাক্সিমাম সাইজ অফ ক্লে পার্টিকেল এটা তো তোমরা জানো, কোনটা হবে, ডি হবে না সি হবে? আমরা জেনারেলি বলি 2 মাইক্রন, তাই তো, 2 মাইক্রন, মুখে বলে দিই 2 মাইক্রন। 2 মাইক্রন সমান কত এমএম? 2 মাইক্রন সমান কত এমএম? 2 মাইক্রন সমান হচ্ছে, 2 মাইক্রন সমান কত? এই তো ডি করে দিয়েছে, ডি হবে কি অ্যান্সার না সি অ্যান্সার হবে? 0.002, তাই তো। দেখো ভেবে নাও, আরেকবার ভেবে নাও, টাইম নাও। এটা কিন্তু অনেকেই ভুল করো, অনেকেই এটা ভুল করো, এটা কিন্তু ভুল করলে চলবে না, এটা কিন্তু ভুল করলে চলবে না, এই জিনিসটা কিন্তু ঠিক করতে হবে। আচ্ছা চলো, এটা নিয়ে কিন্তু এই মাইক্রনের উপরে কিন্তু অনেক প্রশ্ন এসেছে, তোমরা কিন্তু সেগুলো একটু দেখে নেবে যে জেনারেলি এখান থেকে কী কী কোশ্চেন আসে, কী ধরনের মাইক্রন নিয়ে প্রশ্ন আসতে পারে, সেগুলো একটু দেখে নেবে। তাহলে 2 mm 2 মাইক্রন যদি হয়, যেটাকে মাইক্রন মানে আমরা মাইক্রোমিটার বলি, তো সেই 2 মাইক্রন সমান হচ্ছে 1000 দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করলে 0.002 জেনারেলি কিন্তু অ্যান্সার হয়ে থাকে, ঠিক আছে। তো এটা নিয়ে তো আর ইস্যু হওয়া উচিত নয় তোমাদের। যদি কারোর কোনো কিছু প্রবলেম থাকে, যদি ভুল মনে হয়, তাহলে আরেকবার দেখে নিও, চেক করে নিও, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্য সেকশন মডিউলাস অফ এ বিম, দ্য সেকশন মডিউলাস অফ এ বিম অফ স্কোয়ার সেকশন অফ ইচ সাইড বি প্লেসড উইথ এ ডায়াগোনাল হরাইজেন্টালি ইজ। ওকে, সেকশন মডিউলাস বের করতে বলেছ, টাইম দিচ্ছি, একটু তোমাদের সময় দিচ্ছি, দেখো তোমরা একটু ভাবো। অনেকেই আছো হয়তো আমার সাথে সাথেই কোশ্চেনগুলোকে সলভ করারও চেষ্টা করছো, তাদের জন্যই সময়টা দেওয়া, একটু দেখে নাও। অনেকে আছো শুধুমাত্র শুনছো, তাদের জন্য তাদেরকে একটু সময়টাকে এখানে কাটাতে হবে, বা যদি পারো একটু স্কিপ করে পরে একটু এগিয়েও যেতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যারা করছো আমার সাথে, অনেকেই আছো যারা সলভ করছো আমার সাথে, তারা একটু কিন্তু টাইম নিয়ে এটাকে করো। দ্য সেকশন মডিউলাস বের করতে বলেছে, একটা বিমের বিমটা কীরকম রয়েছে, স্কোয়ার সেকশন রয়েছে, বিমটা স্কোয়ার সেকশন রয়েছে, এবং ইচ সাইড হচ্ছে যার ইচ সাইড হচ্ছে বি, ইচ সাইড হচ্ছে বি, এবং প্লেসড উইথ এ ডায়াগোনাল হরাইজেন্টালি,
অর্থাৎ রম্বসের মতো এটা একটা বিম হবে, মানে রম্বসের মতো নয়, মানে ঘুড়ির মতো, যেরকম ঘুড়ি জেনারেলি দেখতে হয় সেরকম কিন্তু দেখতে হবে। তাহলে তার সেকশন মডিউলাস কত হবে? চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করতে হবে। আচ্ছা, সেকশন মডিউলাস তো তোমরা জানো আশা করি, নাকি? সেকশন মডিউলাস মানে কি? আই বাই ওয়াই, জেনারেলি তো এটাই আমরা বুঝি। সেকশন মডিউলাস মানে হচ্ছে আই বাই ওয়াই। আচ্ছা, আই বাই ওয়াই, আচ্ছা ঠিক আছে, আই বাই ওয়াই। আচ্ছা, এখানে একটা স্কোয়ার বলেছে, যার সাইড যদি এস হয় তাহলে তাহলে এখানে কি হবে? Z1 কত হবে এখানে? Z1 কত হবে? বলো বলো বলো, চেষ্টা করো, একটু চেষ্টা করো। দেখো, ছেলেটা কিন্তু অ্যান্সার ঠিক করেছে, b³/6√2 অ্যান্সার ঠিক করে দিয়েছে। এখানে আই বাই ওয়াইটাকে দেখতে হবে। ওয়াই কিসের এগেনস্টে আসবে? আই কিসের এগেনস্টে আসবে? এই দুটো জিনিসকে একটু দেখতে হবে। তাহলে যদি সেকশন মডিউলাসের সাইড আমি দেখি, আমি একটা সাইড দেখার চেষ্টা করি, তাহলে চলো শুরু করা যাক, অঙ্কটা একবার শুরু করা যাক, একবার দেখা যাক অঙ্কটা। তো পরের পাতাতে একবার আমরা ছবিটা আঁকি। তো যদি ডায়াগোনালি আমরা দেখি, ডায়াগোনালি এরকমভাবে বিমটা রয়েছে এবং এইভাবে রয়েছে। তো এক্ষেত্রে এগুলো সব বি হয়ে রয়েছে, আর এই যে কর্ণটা আমরা পাবো, সে কর্ণটা আমরা কত পাবো? কর্ণটার ভ্যালু হচ্ছে b√2। আচ্ছা, কর্ণটার ভ্যালু যদি b√2 হয়, তাহলে আমরা বেসটা কত পাবো? বেস উইল বি b√2। আচ্ছা, ত্রিভুজের বেস বলছি, তাহলে এখানে হাইট কত হবে? এই ত্রিভুজটার যে হাইটটা পাবো আমরা, সেটা হবে b√2/2, এটার হাফ b√2/2, মানে এর অ্যান্সার হবে b/√2। আচ্ছা, ওয়াই ম্যাক্সটাও কিন্তু তাই হবে, ওয়াই ম্যাক্সও হবে কিন্তু b/√2। অর্থাৎ কতটার কথা বলছি? এই যে পোর্শনটা, দ্যাট ইজ b/√2। এখানে যদি আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাই দুটো যে ট্রায়াঙ্গেল রয়েছে তার এগেনস্টে, তাহলে হচ্ছে 2 × bh³ এখানে কিন্তু bh³ কথা যেটা আমি বলছি, b মানে হচ্ছে বেস, তাহলে বেস কত হবে? b√2। h কত হবে? h হবে b/√2 তার হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে 12। তাহলে যদি আমি এখানে অঙ্কটা কষে দেখি, তাহলে আমি দেখতে পাবো এটা সমান হচ্ছে b⁴ হচ্ছে 12, b⁴ হচ্ছে আই ম্যাক্স আমি আর জানি ওয়াই ম্যাক্স, তাহলে আই বাই ওয়াই ম্যাক্স যদি আমি করি, তাহলে দ্যাট উইল বি b⁴ ডিভাইডেড বাই b/√2। হোয়াট উইল বি দ্য অ্যান্সার উইল বি b³ উপরে যেমন রইলো, আর নিচে এটা ভেঙে যেয়ে পরে হবে, √2 উপরে যদি যায়, 12 যদি নিচে আসে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6√2 এরকম অ্যান্সার আসবে, b³/6√2। দেখো এখানে অ্যান্সার আছে, হ্যাঁ, b³/6√2, দ্যাট উইল বি দ্য অ্যান্সার।
তাহলে সেকশন মডিউলাস হচ্ছে আই বাই ওয়াই ম্যাক্স করে আমরা সেকশন মডিউলাসটা পাবো। আচ্ছা ঠিক আছে। 17 ইফ উইথ অ্যান্ড ডেপথ অফ এ বিম সেকশন ইজ ইনক্রিজ, উইথ অ্যান্ড ডেপথ ইনক্রিজ করে গেছে, তাহলে বেন্ডিং স্ট্রেস কী হবে? কোনো একটা বিম আছে, তার উইথও ইনক্রিজ করেছে, তার ডেপথও ইনক্রিজ করেছে, তাহলে বিও বেড়েছে, ডিও বেড়েছে, ব্রেথও বেড়েছে, ডেপথও বেড়েছে, তাহলে বেন্ডিং স্ট্রেস কী হবে? বেন্ডিং স্ট্রেসের সূত্র কী ছিল? এম বাই আই, তাই তো, সমান এম বাই আই সমান সিগমা বাই ওয়াই আর ই বাই আর। তো এই সূত্রটা ছিল। তাহলে যদি এম বাই আইয়ের কথা করি, আমি এম বাই আই করি, ইজ ইকুয়ালস টু হচ্ছে সিগমা বাই ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? বেন্ডিং স্ট্রেস কি হবে? সিগমা কি হবে? আমার আইটা বাড়ছে না কমছে? যারা আমার সাথে করছো, আবার বলছি, তারা একটু দেখো, কষে দেখো, সময় নাও, কোনো তাড়াহুড়ো নেই, এখন কিন্তু আমাদের হাতে সময় রয়েছে। সময় নিয়ে একবার যদি জিনিসপত্রগুলো শিখতে পারো, তাহলে কিন্তু পরবর্তীকালে এগুলো আর ভুল হবে না। তাহলে যদি আমাদের width or depth of a beam section is increased, the bending stress সেটা কিন্তু ডিক্রিজ হবে। কি হবে? সেটা কিন্তু ডিক্রিজ হবে, সেটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, এখানে ঠিকই করেছে, ঠিকই অ্যান্সার করেছে, এটা কিন্তু কমবে, কারণ বিডি কিউব এগুলোর উপর ডিপেন্ড করবে আইটা বেড়ে যাবে। আইটা যদি বেড়ে যায়, আই বেড়ে যাওয়া মানে বেন্ডিং স্ট্রেসটা কমে যাবে। আয়ের সাথে বেন্ডিং স্ট্রেসের ব্যস্তানুপাতিক সম্পর্ক, মোমেন্ট অফ ইনার্সিয়া বাড়লে সেটা হবে। নেক্সট, ডিউরিং সুয়েজ ট্রিটমেন্ট, এফ্লুয়েন্ট ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ট্রিটমেন্ট ইউনিট হ্যাজ মিনিমাম ওয়েট বাই ভলিউম অ্যামাউন্ট অফ সাসপেন্ডেড সলিড। তাহলে সুয়েজ ট্রিটমেন্টের সময় এফ্লুয়েন্ট যেটা বেরিয়ে আসছে, সেক্ষেত্রে কোন ট্রিটমেন্ট ইউনিটে মিনিমাম ওয়েট বাই ভলিউম রেশিও আমরা লক্ষ্য করতে পারি? কোনটাতে আমরা মিনিমাম ওয়েট বাই ভলিউম রেশিওটাকে লক্ষ্য করতে পারি? প্রথম দিয়েছে ডেট্রিয়াস চ্যানেল, সেকেন্ড দিয়েছে প্রাইমারি সেডিমেন্টারি ট্যাঙ্ক মানে পিএসটি, আর দিয়েছে সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক, আর দিয়েছে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস এএরএসএন ট্যাঙ্ক। নাও 1 মিনিট সময় নাও, ভাবো। এখানে যে অ্যান্সারটা আমরা পেয়েছি বা পাবো, সে অ্যান্সারটা হচ্ছে সি, সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক উইল বি দ্য অ্যান্সার, যেখানে সাসপেন্ডেড সলিডের ভাগ কম থাকে। ঠিক আছে, মিনিমাম ওয়েট বাই ভলিউম অ্যামাউন্ট থাকে, সাসপেন্ডেড সলিড এখানে কম থাকে, এবং সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক ইজ দ্য অ্যান্সার। সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের মাধ্যমে আমরা এটা পেয়ে থাকি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেক্সট কোশ্চেন? সি ইজ দ্য কোশ্চেন, সি এর অ্যান্সার হলো এটা। এবারে হচ্ছে 19 নম্বর প্রশ্ন, মোমেন্ট এরিয়া মেথড। এটা তো খুব কমন প্রশ্ন, এটাকে নিয়ে বেশি সময় নষ্ট করব না। মোমেন্ট এরিয়া মেথড স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন অ্যাট এ পয়েন্ট দুটোকেই কিন্তু বের করতে সাহায্য করে। দ্য ব্রিক্স হ্যাভিং 1 or 2 এজ রাউন্ডেড, যাদের দুটো এজই রাউন্ডেড থাকে, কার্ভ কর্নারে ইউজ হয়, তাদেরকে আমরা বুল নোজ বলি। এখানে আর কিছু আর নেই, রাউন্ড নোজ বলে কিছু হয় না। আরও একটা জিনিস হয় কাউ নোজ। তোমরা আমাকে লিখে পাঠাবে যে যদি কাউ নোজ থাকতো তাহলে কি অ্যান্সার হতো, বুল নোজ কাউ নোজ কি এক, এটাও কিন্তু আমাকে জানাবে। ফর কন্ট্রোলিং অ্যালগি দ্য কেমিক্যাল মোস্ট কমনলি ইউজড ইজ লাইম, অ্যালাম, কপার সালফেট, ব্লিচিং পাউডার। এটার অ্যান্সার তো হাসতে হাসতে তোমাদের করা উচিত, কারণ এই জায়গাগুলো তোমাদের অনেক বেশি স্ট্রং হয়ে যাওয়া উচিত। দ্যাট ইজ কপার সালফেট হচ্ছে CuSO4 7H2O, এটা জেনারেলি ইউজ করা হয়ে থাকে। রিমুভাল অফ কালার, অর্ডার, টেস্ট অফ ওয়াটার,
কন্ট্রোলিং দ্য গ্রোথ অফ অ্যালগি, ব্যাকটেরিয়া, কিছু পরিমাণ অ্যাকোয়াটিক উইডস, এগুলোকেও কিন্তু আমরা দেখতে পাই। এবং অনেক জায়গাতে এটা ইউজ হয়, ডিস্ট্রিবিউশন পাইপে এটা ইউজ হয়, ওপেন রিজার্ভারে এটা ইউজ হয়, এগুলো ইউজ হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, ফর নো টেনশন, টেনশন যাতে না হয়, অন এ সার্কুলার সেকশন কলাম অফ ডায়া ডি দ্য এসেন্ট্রিসিটি শুড নট এক্সিড। একটা কলম রয়েছে যার ডায়া হচ্ছে ডি, এর টেনশন হবে না, টেনশন দেখা দেবে না যদি এসেন্ট্রিসিটি কতর ভিতরে থাকে। এসেন্ট্রিসিটি কতর ভিতরে থাকলে এখানে টেনশন দেখা দেবে না। ভেরি ভেরি পপুলার প্রশ্ন, প্রচুর জায়গাতে এই প্রশ্নটা এসেছে। যারা আমার সাথে করছো, আবার বলছি, যারা আমার সাথে কোশ্চেনগুলো করছো তারা এই জায়গাতে টাইম নাও এবং কোনো তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে, যাদের মনে হচ্ছে যারা এটা জানো, প্লিজ এই জায়গাটা জলদি করে স্কিপ করে যাও। তোমরা এখানে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড করে এগিয়ে চলে যাও। বাট যারা করছো ভাবো একটু, এখানে টাইম দাও নিজের। প্রত্যেকটা কোশ্চেন করার জন্য তোমরা কিন্তু মোটামুটি 1 মিনিটের কম সময় কিন্তু পাবে। তাই এখানে ভেবে নাও, পরে কিন্তু ভাবার আর ওই জায়গাতে যে টাইম কিন্তু থাকবে না। অনেকেই আছো যারা শুধু কোশ্চেন শুনে চলে যাচ্ছ, যে আচ্ছা ঠিক আছে শুনে নিলাম স্যার, এটা মনে রাখার চেষ্টা করব, তারা ঠিক আছে। বাট যারা কিন্তু আমার সাথে করার চেষ্টা করছো তারা একটু কিন্তু সময় দাও। এবং এটার অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে D/8। অ্যান্সার হবে D/8। অ্যান্সার ঠিক করেছে এই ছেলেটি, D/8। আচ্ছা, এখানে D/8 তো হলো অ্যান্সার, তো D/8 হলো, ঠিক আছে। এসেন্ট্রিসিটি শুড নট এক্সিড D/8। কেন? কারণ হচ্ছে এখানে কার্ন বলে একটা ব্যাপার আছে। কার্ন, KERN, কার্ন, KERN, কার্ন। The Karn is the region or area in which compressive load passes. If compressive load passes through it, there will be no tensile stress develop anywhere across the section of column. তাহলে কার্ন হচ্ছে এমন একটা জায়গা যেখানে কি হয়, কোনো রকম যদি কম্প্রেসিভ লোড সেখান দিয়ে পাস করে, সেখানে কোনো রকম টেনশন বা টেনসাইল স্ট্রেস কিন্তু ডেভেলপ হবে না। তাহলে কার্ন নিয়েও প্রশ্ন করতে পারে। একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে কার্ন হয়ে থাকে রম্বস আকৃতির, রম্বস শেপের হয়ে থাকে, যেটা মিডিল থার্ড রুলকে মেনে চলে, ওকে? তো এগুলো তোমাদের সবই জানা, তাই তো? আচ্ছা, মিনিমাম রেডিয়াল ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, তাহলে এখানে হচ্ছে D/8। ওকে, চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে pH ভ্যালু অফ স্লাজ ডিউরিং অ্যালকালাইন রিগ্রেশন স্টেজ। আবার দেখো, এই আমাদের থেকে প্রশ্ন, এনভায়রনমেন্টের থেকে প্রশ্ন, এবং সমস্ত প্রশ্ন হচ্ছে রিগার্ডিং স্লাজের কি রয়েছে না রয়েছে, সমস্ত কিছু দেখো প্রশ্ন ওরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তাহলে অ্যালকালি রিগ্রেশন স্টেজ যেটা চলে, সেখানে অ্যান্সার কি হবে? দ্যাট উইল বি মোর দ্যান 7। যেহেতু অ্যালকালি রিগ্রেশন হচ্ছে এখানে, তাহলে সেখানে কিন্তু মোর দ্যান 7 উইল বি দ্য অ্যান্সার। এছাড়া কী কী স্টেজ রয়েছে? জেনারেলি তিনটে স্লাজ ডাইজেশনের তিনটে স্টেজ রয়েছে। একটার নাম হচ্ছে অ্যাসিড ফার্মেন্টেশন, আরেকটা হচ্ছে অ্যাসিড রিগ্রেশন, আরেকটা হচ্ছে অ্যালকালাইন ফার্মেন্টেশন বা অ্যালকালাইন রিগ্রেশন আমরা বলে থাকি। এখানে pH বাড়ে এবং মিক্স কি হয়, অ্যালকালাইন হয়ে যায়। তো এই তিনটে স্টেজ রয়েছে, এই তিনটে স্টেজ সম্পর্কে তোমরা জানো। নেক্সট 24 নাম্বার প্রশ্ন, হিঞ্জ ইন এ বিম। একটা হিঞ্জ যেখানে থাকে সেখানে বেন্ডিং মোমেন্ট 0 হয়, এটাকে নিয়ে এখানে বলার কিছু নেই,
এখানে এটাকে বলা যাবে না কিছু। নেক্সট প্রশ্ন যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে আবার 25 নম্বর প্রশ্ন, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস অ্যান্ড ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস অ্যাট বেস অফ এ সার্কুলার কলম, যেখানে ডায়ামিটার হচ্ছে ডি এবং এসেন্ট্রিসিটি হচ্ছে d/4, তাহলে সেখানে কত হবে রেশিও অফ ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস অ্যান্ড ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস? দেখো আবার চেষ্টা করো ওইখানে চেষ্টা করো, যে সমস্ত জায়গাগুলোতে টাইম লাগবে সেগুলোতে টাইম দিতে হবে। তাহলে আমাকে এখানে কম্প্রেসিভ স্ট্রেস বলেছে, আর কি বলেছে, ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস বলেছে, দুটো বলেছে। আচ্ছা, তার সাথে কি বলেছে, সার্কুলার সেকশন বলেছে। আচ্ছা, তাহলে কত হবে, কি হবে, কিভাবে করব আমরা এটা অ্যান্সারটা? কঠিন প্রশ্ন, কঠিন, প্রচুর কঠিন। কম্প্রেসিভ স্ট্রেস, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস যেটা এখানে ধরা হয়ে থাকে সেটাকে এভাবেই ধরা হয় যে কম্প্রেসিভ স্ট্রেস সিগমা সি ইজ ইকুয়ালস টু P/A ইন্টু 1+8 এসেন্ট্রিসিটি বাই হচ্ছে ডি, আর টেনসাইলটাকে মাইনাস ধরা হয় যে P/A ইন্টু 1-8 E/D, এই দুটো জিনিসকে ধরা হয়। এবারে এখানে ই তো দিয়ে দিয়েছে, ই কত, ই হচ্ছে d/4, ই ইজ গিভেন, সেটা হচ্ছে d/4। তাহলে d/4 বসালে এটার অ্যান্সার কত হবে, P/A ইন্টু 1+ d/4 মানে হচ্ছে 4টা কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে এটা 3PA। ওকে, আর টেনশনের জন্য এটা অ্যান্সার হবে, দেখো উপরে এটা 2 যদি হয় তাহলে 1 - 2 মানে হচ্ছে -P/A। তাহলে একটা হচ্ছে 3P/A, একটা হচ্ছে -P/A। তাহলে এখানে রেশিও কত হবে, রেশিও হবে 3:1, রেশিও উইল বি 3:1। তাহলে কত হবে, 3 অ্যান্সার হবে। এইগুলো সূত্র, এগুলো মনে রাখতে হবে, এই সূত্রগুলো মনে রাখতে হবে। কম্প্রেসিভ স্ট্রেস ম্যাক্সিমাম কত হবে, কম্প্রেসিভ টেনসাইল স্ট্রেস ম্যাক্সিমাম কত হবে, এগুলো মনে রাখতে হবে। 26 নম্বর প্রশ্ন, দ্য ম্যাক্সিমাম টোটাল সেটেলমেন্ট ফর আইসোলেটেড ফুটিং অন ক্লেই সয়েল শুড বি লিমিটেড টু, এটা তো পারা উচিত। আইসোলেটেড ফাউন্ডেশন অন ক্লে সয়েল ম্যাক্সিমাম সেটেলমেন্ট কত হবে? ছেলেটা ঠিকই করেছে, 65 mm হবে, 65 mm অ্যান্সার হবে। আচ্ছা, এছাড়া আরও কি আছে, র্যাপড অন ক্লে যদি বলতো, র্যাপড অন ক্লে হলে হচ্ছে 65 থেকে 100। আইসোলেটেড ফুটিং অন স্যান্ড যদি বলতো তাহলে হতো 40। ঠিক আছে। ইনক্রিজ ইন ফাইননেস মডিউলাস, ফাইননেস মডিউলাস যদি বেড়ে যায় তার মানে হচ্ছে কোর্সার গ্রেডিং হবে। ফাইননেস মডিউলাস যদি বেড়ে যায় তার মানে হচ্ছে কোর্সার গ্রেডিং হবে। ঠিক আছে। আবার সিআরে ফিরে এসেছে। এ স্টিল বিম সেকশন ইজ ক্লাসড অ্যাজ লো সিআর কেস হোয়েন দ্য ফ্যাক্টরড সিআর ফোর্স ইজ লেস দ্যান। একটা স্টিল বিম সেকশন, স্টিলের প্রশ্ন, একটা স্টিল বিম সেকশন যেটাকে আমরা ক্লাস করছি, কি ক্লাস বলছি, ক্লাস করা হয়েছে বা ক্লাসিফাইড করা হয়েছে অ্যাজ লো সিআর কেস, লো সিআর কেস when the factored shear force is less than কত হবে, কত হবে, কত হবে, ভিডির থেকে কত হবে, ভিডির থেকে বা 0.6 ভিডির থেকে ফ্যাক্টর যেটা রয়েছে 0.6 ভিডি তার থেকে কম হবে। তাহলে লো সিআর কেস আমরা তখনই বলতে পারবো যখন যে সিআর স্ট্রেস আসছে, ভিডি যেটা আসছে, সেই ডিজাইন সিআর স্ট্রেংথের 0.6 থেকেও যদি কম হয়, 60% থেকে যদি কম হয়, তখন তাকে আমরা বলি লো সিআর কেস। কোথায় রয়েছে? এটা রয়েছে IS 800-তে কত ক্লজ নাম্বার?
ক্লজ নাম্বার হচ্ছে 8.2.1.2, সেখানে আমরা লো সিআর কেস পাবো, যেখানে আমরা দেখতে পাবো যে 0.6 ভিডির থেকে যেখানে কম হয় সেক্ষেত্রে আমরা পাবো। ঠিক আছে, এখানে আর এক্সট্রা করে কিছু বলার দরকার নেই, এটুকুই যথেষ্ট, এটুকুই এখানে জানো। আচ্ছা, 1 ATM সমান কত? 1 ATM অ্যাটমসফেরিক প্রেসার, এটা তো খুব সহজ প্রশ্ন। অ্যাটমসফেরিক প্রেসার সমান কত? এটা আমার যে স্টুডেন্টরা রয়েছে তাদের তো এটা করা উচিত, এই জাস্ট রিসেন্টলি তোমাদেরকে এটা পড়িয়েছি। 1 অ্যাটমসফেরিক প্রেসার মানে 1 বার, তাই না? আর কি হবে? খুশে সাথে হবে 76 সেন্টিমিটার এইচজির সাথে সমান হবে। বাকি দেখো না, বাকি দেখার দরকার নেই, 76 সেন্টিমিটার এইচজির সাথে এটা সমান হবে, এটা পারা উচিত, ইজি কোশ্চেন। নেক্সট প্রশ্ন, একটা আরসিসি স্ল্যাব রয়েছে, 75 mm থিকনেস, ম্যাক্সিমাম সাইজ অফ, জেনারেলি এটা তোমরা জানো 75/8 হয়ে থাকে। 75/8 হলে পরে কত হবে? এটা 9 পয়েন্ট সামথিং হবে, 9.3 সামথিং হবে, 9.3 সামথিং। তাহলে তার থেকে কম, 9.3 এর থেকে কম কত আছে? 8 mm ডায়া। 8 mm ডায়া আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারবো, 8 mm ডায়া আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারবো। এটা আমাদের IS 456 এর রুল, এখানে নতুন কোনো কিছু আমি করিনি। IS 456 এর এটা রুল। IS 456 বলেছে কোনো একটা স্ল্যাব যত তার থিকনেস থাকবে, সেই থিকনেসের 1/8 হচ্ছে ম্যাক্সিমাম ডায়া দ্যাট ক্যান বি ইউজড। ওকে, এটা IS 456 এ দেওয়া রয়েছে। নেক্সট, torsional moment, the ratio of torsional moment of resistance of a solid circular shaft of dia D and hollow shaft having external dia D and internal dia D, তাহলে কত হবে? এটা তো খুব মানে একটু ট্রিকি বলতে পারি, একটু ট্রিকি বলা যায়, বাট এই প্রশ্নটা পারা উচিত। করো, যারা করছো আমার সাথে তাদেরকে সর্বদাই আমি কিন্তু বলছি যে তারা এটা চেষ্টা করো। শুধুমাত্র দেখে করে দিলে জেনে নিলে ঠিক আছে, বাট একটু টাইম দাও, একটু টাইম দিয়ে পরে দেখো জিনিসপত্রগুলো, তারপর অ্যান্সার করো। করে তো দেবই, আমি তো করে তো দেবই, না করে দেওয়ার তো কোনো মানেই হয় না, করে আমি দেব, একটু টাইম দাও। যে দেখো ডি রয়েছে, এবং ভাবো যারা আরও বলছি, কিছু কোশ্চেন দেখে পরেও অ্যান্সার করার, এই অপশান দেখে পরে অ্যান্সার করার একটা জায়গা তৈরি হয়ে যায়। এখানে দেখো প্রথমে বলছে উপরে সলিড শ্যাফট আছে, তাহলে প্রথমে উপরে যদি সলিড শ্যাফট থাকে তাহলে টরসোনাল মোমেন্ট অফ রেজিস্ট্যান্স শুধুমাত্র ডি এর উপরে আসবে, তাহলে প্রথমেই হচ্ছে এই দুটো হবে না। ছেলেটি যেটি ভুল করেছে, প্রথমেই হচ্ছে ওই দুটো হবে না, তার কারণ হচ্ছে তো সার্কুলার শ্যাফট সলিড, তার শুধুমাত্র ডায়ামিটার হচ্ছে ডি, তাহলে প্রথমেই সেটা থাকবে, তাহলে এটা হবে না। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে? স্যার কোনটা অ্যান্সার হতে পারে? অ্যান্সার এই দুটোর ভিতরে হবে, এই দুটোর ভিতরে অ্যান্সার হবে, এই দুটোর ভিতরে কোনটা অ্যান্সার হবে? যদি আমরা সলিড শ্যাফটের দিকে যাই, সলিড শ্যাফটের ক্ষেত্রে জেনারেলি টরসোনাল মোমেন্ট অফ রেজিস্ট্যান্স হয়ে থাকে হচ্ছে পাই d³/16 তার সাথে সম্পর্কযুক্ত, পাই d³/16 সাথে সম্পর্কযুক্ত। আর যদি আমি যাই হচ্ছে হলো শ্যাফটের ক্ষেত্রে, তাহলে হচ্ছে পাই d⁴ মাইনাস d⁴ ডিভাইডেড বাই হচ্ছে ডি 16d। তাহলে এদের যদি আমি এদের যদি রেশিও করি, তাহলে আমরা কোনটা পাবো? আমরা কিন্তু প্রথমটাই পাবো, d⁴, দ্যাট উইল বি দ্য অ্যান্সার, d⁴ ডিভাইডেড বাই d⁴ মাইনাস d⁴, দ্যাট উইল বি দ্য অ্যান্সার, এ উইল বি দ্য অ্যান্সার। কিছু জিনিসপত্রকে অপশানকে আমাদেরকে কমিয়েও দেখে নিতে হবে। ওকে, ইফ সুপার এলিভেশন ইজ নট প্রোভাইডেড অন এ হরাইজেন্টাল কার্ভ অফ এ হাইওয়ে, দেন অন হুইচ পোর্শন দ্য রোড পটহোলস উইল বি ডেভেলপ। এটা তো খুব সহজ প্রশ্ন। যদি আমরা একটা স্ট্রেট দেখি, একটা স্ট্রেট মানে কি বলবো, স্ট্রেট বলবো না, একটা লেভেলড
হরাইজেন্টালি লেভেলড একটা যদি সারফেস দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কোনো একটা গাড়ি যদি যায়, কোনো একটা গাড়ি যদি সেটা দিয়ে যায়, তাহলে এটা যদি ইনসাইড হয় এবং কার্ভে থাকে, এটা যদি ইনসাইড হয় এবং কার্ভে থাকে, তাহলে সবসময় আউটার হুইলে লোড বেশি পড়ে। সবসময় কিন্তু আউটার হুইলে লোড বেশি পড়ে কোনো একটা কার্ভে, এটা কার্ভ হচ্ছে, ঘুরছে, সেক্ষেত্রে আউটার হুইলে আমার লোড বেশি পড়ে। তাহলে আউটার হুইলে যদি আমার লোড বেশি পড়ে, তাহলে যেখানে লোড বেশি পড়বে তাহলে সেখানে কি হবে, পটহোলস তৈরি হওয়ার চান্সেস বেশি। তাহলে আউটার এজ অফ রোডে পটহোলস তৈরি হওয়ার চান্সেস বেশি হবে। স্পেসিং অফ স্টিল বার ইন কোর্স স্ক্রিনের ক্ষেত্রে স্টিল বারের সবসময় হবে হচ্ছে 50 mm। এটা তোমরা জানো 50 mm এটা তো হয় না, মানে শুধু 50 mm হয় না, 50 থেকে এটা 80 অবধি ভ্যারি করতে পারে। তো এখানে যেহেতু 50-এর কাছাকাছি এখানে দিয়েছে, সেহেতু আমরা এই অ্যান্সারটাকে নেব, 50 উইল বি দ্য অ্যান্সার, সেটাকে আমরা এখানে নেব। এরর ইন ল্যাটিটিউড, যেখানে ল্যাটিটিউড মানেই হচ্ছে নর্থ অ্যান্ড সাউথের প্রশ্ন, তাহলে সামেশন অফ নর্থ মাইনাস সামেশন অফ সাউথ উইল বি দ্য অ্যান্সার ফর এরর ইন ল্যাটিটিউড। এবারে তোমরা আমাকে কমেন্টে, যারা দেখছো তারা কমেন্টে আমাকে জানাবে যে এরর ইন ডিপারচার সেটার অ্যান্সার কী হবে। এরর ইন ডিপারচার সেটার অ্যান্সার কী হবে। 35 দ্য লোয়ার ওয়াটার সিমেন্ট রেশিও, যদি লোয়ার ওয়াটার সিমেন্ট রেশিও হয়, যদি লোয়ার ওয়াটার সিমেন্ট রেশিও থাকে, অর্থাৎ ওয়াটারটা কম থাকে, তাহলে সেখানে কংক্রিটে কী কী হতে পারে, সেটা স্মলার ক্রিপ অ্যান্ড সিঙ্কেজ, ইমপ্রুভ ফ্রস্ট রেজিস্ট্যান্স, গ্রেটার ডেন্সিটি অ্যান্ড স্মলার পারমিয়াবিলিটি, অর্থাৎ সবগুলোই রাইট হবে, অল অফ দিস উইল বি দ্য অ্যান্সার। এটাকে বোঝানোর এখানে কিছু নেই। 36 নাম্বার, ইন অর্ডার টু অবটেন দ্য বেস্ট ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট দ্য পারফেক্ট শেপ অফ এগ্রিগেট কী হবে। বেস্ট ওয়ার্কেবিলিটি যদি পেতে হয়, পারফেক্ট শেপ হবে রাউন্ডেড শেপ যেগুলো আমরা পেয়ে থাকি, সেগুলোতেই শুধুমাত্র বেটার ওয়ার্কেবিলিটি আমরা পাই। এর পরের যে প্রশ্নটা আমি এখানে আসবো, সেই প্রশ্নটাতে একটু আসি। এই প্রশ্নটা আমি আমার মক টেস্টেও রেখেছিলাম। তো মক টেস্টে রাখার পরে এই প্রশ্নটা নিয়ে পরে অনেকেরই কিন্তু কোশ্চেন রয়েছে যে স্যার এটা আপনি হয়তো ভুল করেছেন, এটা অ্যান্সারটা মনে হয় ভুল দেওয়া রয়েছে, এরকম অনেকেই প্রশ্ন করেছে। তো একটু তাদেরকে আমি বলি যে এটার অ্যান্সার কিন্তু মিডিয়াম ওয়ার্কেবিলিটিই হবে। এবং আমি তোমাদেরকে একটা পেজ অ্যাড করে দেখিয়ে দিচ্ছি যে কিসের এগেনস্টে আমি সেটাকে বলছি। দেখো, স্লাম ভ্যালু হচ্ছে, যদি না স্লাম ভ্যালু আর এখানে বলবো কি, আচ্ছা বলেই দিই। ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি হচ্ছে এক্সট্রিমলি লো, সেক্ষেত্রে স্লাম ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এই 0 স্লাম ভ্যালুর এগেনস্টে আমরা কম্প্যাকশন ফ্যাক্টর কত পাই জানো? এই 0 স্লাম ভ্যালুর এগেনস্টে আমরা কম্প্যাকশন ফ্যাক্টর পাই 0.65 থেকে 0.7। আচ্ছা, এরপরে যদি আমরা বলি ভেরি লো, শুধু লো নয় কিন্তু ভেরি লো, তাহলে হচ্ছে 0 থেকে 25-এর ভিতরে যদি আমি দেখি, সেক্ষেত্রে সিএফ কত হবে 0.7 থেকে 0.8। এবং যদি আমরা বলি লো, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 25 থেকে 50। এবং এখানে সিএফ কত হবে, সিএফ হবে এখানে 0.8 থেকে 0.85। দেখো, এর পরেই আসে হচ্ছে মিডিয়াম ওয়ার্কেবিলিটি, এবং যেখানে আমরা 50 থেকে 100 mm স্লাম ধরি এবং 0.85-এর বেশি ধরি, এবং সেটাকে অনেক জায়গাতেই কেউ 9.3 বলে, কেউ এটাকে 9.5ও বলে। এবং হাই স্লাম্প আমরা তখনই বলি যেক্ষেত্রে আমরা গ্রেটার দেন 100 স্লাম্প পাই এবং সিএফটা আমাদের 9.95-এর থেকে বেশি হয়। তাহলে এখানে কিন্তু রয়েছে 0.85-এর বেশি, তাই আমরা এটাকে বলবো সবসময় মিডিয়াম ওয়ার্কেবিলিটি। জেনে নিতে হবে, এটা কিছু ভুল নেই, এখানে কোনো রকম ভুলের কোনো জায়গা নেই, এটাকে ভুল বলা যাবে না। এই জিনিসটাকে জেনেই এখানে করতে হবে, এবং যে ভাগগুলো আমি বললাম সেইভাবেই কিন্তু জেনারেলি হয়ে থাকে। এই যে প্রশ্নটার কথা আমি বললাম, এই প্রশ্নটা কিন্তু এর আগে জিপিএসসিতে এসেছে, এবং জিপিএসসিতেও এসেছে, এবং হচ্ছে আমাদের কেএমসি তো করাচ্ছি তোমাদের, কেএমসিতেও কিন্তু এই প্রশ্নটা এসেছে, এছাড়াও জিপিএসসিতেও এসেছে প্রশ্নটা। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে the moment required to rotate the near end of a prismatic beam through a unit angle without translation, the far end being simply supported is given by।
তাহলে অ্যান্সার কী হবে এটার একটু দেখি, করার চেষ্টা করি একটু। ইউনিট ডিফ্লেকশন বলেছে, মাইন্ড ইট। ইউনিট অ্যাঙ্গেল উইদাউট ট্রান্সলেশন, ইউনিট অ্যাঙ্গেলটা হচ্ছে ইউনিট। আচ্ছা, তাহলে যদি একটা সিম্পলি সাপোর্টেডের কথাই ভাবি আমি, একটা প্রিজমেটিক বিম আছে, সিম্পলি সাপোর্টেড রয়েছে, অর্থাৎ একটা সাইড আমার হিঞ্জ রয়েছে আর একটা সাইড আমার রয়েছে ধরো রোলার, এরভাবে রয়েছে, এইভাবে আছে। এবারে কোনো একটা সাইডকে আমি কি করছি, মোমেন্ট দিচ্ছি। ধরে নাও এই সাইডে আমি একটা মোমেন্ট দিলাম এম। তাহলে মোমেন্ট যদি আমি এখানে এম দিই, এম মোমেন্ট আমি এখানে দিই, যার ফলে এখানে কি হচ্ছে, একটা অ্যাঙ্গেল তৈরি হবে এবং এখানে একটা ডিফ্লেকশন আমি দেখতে পাবো, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল উইল বি থিটা অ্যান্ড দ্যাট ইজ ইউনিট। এবং এখানে আমার কে কত হবে, এই যে এখানে যে লিখেছে, এই যে দেখো ও চেষ্টা করেছে, এই কেটা কত হবে, কতটা আমার এখানে কে লাগবে, কতটা এখানে আমার লাগবে সেটা আমাকে এখানে দেখতে হবে, বা মোমেন্ট যেটা হবে, দ্যাট কে উইল বি দ্য ইকুয়ালস টু 3EI/L। কে কত হচ্ছে, 3EI/L। এবং যেহেতু থিটাটা মানে কে ইকুয়ালস টু আমরা জেনারেলি বলতে পারি m/θ, এবং থিটাটা যেহেতু ইউনিট, তাহলে কে ইজ ইকুয়ালস টু এম, এবং কে যেহেতু এম এর সাথে সমান, অর্থাৎ দ্য অ্যান্সার উইল বি 3EI/L, the answer will be 3EI/L, that will be the answer. The K will be equals to M and ততটাই মোমেন্ট দরকার 3EI/L। ভাই পড়াচ্ছি এখানে পুরো একদম কনস্ট্রাকশনের কাজ চালু করে দিয়েছে। যাই হোক, কিছু করার নেই, জানি না তোমাদের কাছে আমার কথাগুলো ঠিকঠাক মতো যাচ্ছে কিনা। চলো আর দুটো কোশ্চেন করবো, 40-এ আমরা এখানে স্টপ রাখবো। দিস ইজ দ্য পার্ট 1। এরপর আমরা আবার পার্ট 2 রিলিজ করবো এবং পার্ট 2তে তোমাদের বাকিটা করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে যা সাউন্ড চলছে, আমি তো মনে হয় না তোমরা ঠিকমতো আমার কথাও সব কিছু শুনতে পাচ্ছ কিনা। সোয়ার ভেন্টিলেশন কলম আর জেনারেলি প্লেসড অ্যাট, সোয়ার ভেন্টিলেটিং যে কলমগুলো রয়েছে, সোয়ার ভেন্টিলেটিং কলম যেগুলো রয়েছে, সেটার ডিস্টেন্স অবশ্যই 150 থেকে 300 হতে হবে। আপার এন্ড অফ ব্রাঞ্চ সোয়ার হতে পারে। এভরি চেঞ্জ ইন দ্য সাইজ অফ সোয়ার, তাই সবগুলোই হবে অ্যান্সার, অর্থাৎ অল অফ অ্যাবাভ উইল বি দ্য অ্যান্সার। নেক্সট 40 নাম্বার, অক্সিডেশন প্রসেস রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ, অক্সিডেশনের ফলে কি তৈরি হয়, অক্সিডেশন প্রসেস রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ, অক্সিডেশনের ফলে কি তৈরি হয়। আবার এখানে আমি কেন দাঁড়ালাম, এটা আমি এখনই করে দিতে পারি, বাট আমি কেন দাঁড়ালাম যাতে তোমরা একটু মাথায় রাখতে পারো। অক্সিডেশনের ফলে কি তৈরি হয়, অক্সিডেশন, কার্বন ডাইঅক্সাইড হয়, নাইট্রেট হয়, সালফেট হয়, কোন জিনিসটা তৈরি করতে পারে অক্সিডেশনের ফলে? কঠিন কঠিন প্রচুর কঠিন স্যার, পাচ্ছি না স্যার, প্রচুর কঠিন, এত কঠিন। দেখা যাক, চলো কি হবে গো, সবই হবে নাকি, সব রকমই হবে, এ ঠিকই করেছে, অল অফ অ্যাবাভই হবে। ডি উইল বি দ্য অ্যান্সার। অক্সিডেশন প্রসেসের ফলে কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়, নাইট্রেটও তৈরি হয়, সালফেটও তৈরি হয়। তাহলে কেমিক্যাল রিয়াকশন দ্যাট টেক প্লেস হোয়েন এ সাবস্টেন্স কাম ইনটু কন্ট্যাক্ট উইথ অক্সিজেন অ্যান্ড অ্যানাদার অক্সিডাইজিং এজেন্ট, দ্য গ্যাসেস প্রডিউস ইজ কার্বন ডাইঅক্সাইড, নাইট্রেট, সালফেট, সমস্ত কিছুই কিন্তু তৈরি হবে। অল অফ দ্য অ্যাবাভ উইল বি দ্য অ্যান্সার হেয়ার। চলো আজকে এত দূরই, 40টা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে এখানে করিয়ে দিলাম। এবারে একবার আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাতে চাই, আমাদের ট্যুর করিয়ে দেখাতে চাই যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা কি করছি, আমরা যে ক্লাসটা করছি আমরা সেখানে ফ্রিতেই এখন তোমাদেরকে দেখতে পাচ্ছ WBMSc 2025 ক্র্যাশ কোর্স প্রেপ উইথ মি। এখানে আমরা ফ্রিতে তোমাদেরকে এখানে এই ফ্রিতে যারা এখানে জয়েন রয়েছে এখন ফ্রিতে রয়েছে, এবং এখানে কিন্তু দেখো এই জায়গাতে আমরা কিন্তু এরকমভাবে MCQ প্র্যাকটিস করাচ্ছি, MCQ তোমাদের টেস্ট আমি দিচ্ছি, যেখানে তোমরা MCQ টেস্টগুলো দিতে পারবে এবং MCQ টেস্টগুলো ফ্রি, একদম টোটালি ফ্রি, এগুলো তোমরা এখানে দিতে পারবে, যেখানে 16, 17, 19, 20 এখানে পরীক্ষাগুলো রয়েছে এবং 60 নাম্বারের পরীক্ষা রয়েছে। এখানে স্টুডেন্টরা আমাদের পরীক্ষা দিচ্ছে এবং তাদের র্যাঙ্কিং তোমরা দেখতে পাবে, তারা কত কত নাম্বার পেয়েছে, কে কত নাম্বার পেয়েছে, কে কোথায় ভুল করেছে, সেই জিনিসগুলো এখানে আমাদের কাছে রয়েছে। তো তোমরা যদি কেউ ফ্রিতে পরীক্ষাগুলো দিতে চাও, ফ্রিতে
মক টেস্টগুলো দিয়ে তোমাদের নিজেদেরকে টেস্ট করতে চাও এবং ফ্রিতে কাজ দেখতে চাও যে পড়াশুনো কেমন রয়েছে না রয়েছে। এবং কালকে আমি এখানে আলোচনাও করেছি, কালকে আমাদের ক্লাস ছিল, যে ক্লাসটা আমরা অলরেডি আপলোড করেছি, যেখানে আমরা রেকর্ডেড ক্লাস লেকচার যেটা আমরা কালকে করেছি সেটাই দেখতে পাবে। এখানে লেকচার রয়েছে যেটা আমরা কালকে এখানে দেখিয়েছি বা পড়িয়েছি, লাইভ ক্লাস করিয়েছি। তো তোমরা যদি এখানে ফ্রিতে আপাতত 30 তারিখ পর্যন্ত আমাদের এখানে ক্লাস হবে, সেটা যদি তোমরা করতে চাও বা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে খুব সহজে আমাকে কন্ট্যাক্ট করে জয়েন করে যেতে পারো। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।